ছি, কি বিচ্ছিরি। সাজু, এটা তোমার গ্রাম? এই জন্যই আমি এখানে আসতে চাইনি। প্রাইভেট কার না তো, এটা তো সিএনজি থাকবে। এই যে দেখো, দেখছো, এই যে গোবর। এখান থেকে চলো তাড়াতাড়ি। ছি ছি। ওরে আল্লাহ, সাজু, আমার ভাই সাজু আইছে। সাজু ভাই, ও ভাই তুই কেমন আছো? দূর, একটু দূরে যাও। কি করতেছো? এখন আমি শহর থেকে আসলাম, কাদা ঘামে তো আমার জামা কাপড় ভরে যাবে। পাগল নাকি তুমি? যত সব। মাঠে যত কাদামাটি নিয়ে এসে এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে, যত সব। সাজু, এই লোকটি তোমার বড় ভাই? আমি তো ভেবেছিলাম তোমার পরিবার গ্রামে থাকে, না হলে অন্তত একটু সম্মানজনক হবে। এখন তো দেখছি ইনি একজন কামলা। ছি 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 ছি। এই কাদা মাটি নোংরা ক্ষেত এইসবের মধ্যে তোমার ভাই কাজ করে? ছি, একেবারে ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। তার মানে তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল, তাই না? ও তো কামলাই। শরীরের মধ্যে কাদা লেগে আছে, দুর্গন্ধ, ঘাম, পচা নর্দমার মতো। এই সাজু, শোনো, আমার না এসব আবেগ টাবেগ ভাল লাগে না। সমস্যা নেই রে ভাই, সমস্যা নেই। আমি তোরে জয় ধরছি, এটা নিয়ে যদি তোর সমস্যা হয়, তোর গায়ে যদি কাদামাটি লেগে যায়, আমি যে দূরে আছি না, আমি দূরে থাকুম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসলে হয়েছে কি, অনেক বছর পর তোরে আমি দেখলাম। আমি তো জানি তুই বিদেশে আসোস। বিশ্বাস কর, এই প্রত্যেকটা দিন আমি যখন খেতে কাম করি, ভোরবেলা তো খেতে আসি, তাই না? এই আকাশের দিকে তাকায় থাকি, আর আল্লাহরে কই, আল্লাহ আমার ভাইটা কবে আইব, আমি আমার ভাইটার মুখটা কবে দেখুন। আমি আনন্দে না নিজের সামলাইতে পারি নাই, এই জন্য তোর একটু ধরে ফেলছি। তুই মনে কিছু করিস না রে ভাই, আমি দূরে আছি। হ্যাঁ, ভালো কথা। ওনারা কারা? ওনাগো তো আমি ছিলাম না। শোনো ভাইয়া, আমি দেশে ফিরেই বিয়ে করেছি। এ আমার ওয়াইফ, আর উনি হচ্ছে ওর বড় বোন, আর ইনি মামা শ্বশুর। এই কামলাটা তোমার আপন বড় ভাই? আমি তো একজন প্রবাসী ছেলেকে বিয়ে করেছিলাম যেন আমার মান সম্মান থাকে, এখানে এসে তো আমার সব মান সম্মান চলে গেল। ঈশা, এমন করে বলো না প্লিজ। আসলে আমার ভাগ্যটাই খারাপ, যেরকম কামলা আমার বড় ভাই। আসলে এটা অনেক লজ্জার বিষয়, তাই আমি আমার পরিবারের পরিচয়টা কাউকে দেই না। তবে আমি তো ভালো টাকা পয়সা ইনকাম করি, তুমি তো ভালো করে জানো। আসলেই তো, কামলা আবার দেওয়ার মতো কোনো পরিচয় নাকি? শহরের লোক শুনলে হাসবে, তোকে সবাই ইনসাল্ট করবে। আহা, আমরা অহেতুক এগুলো নিয়ে কেন কথা বলছি? আমার তো কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, এই জায়গাটায় কোনো এসি নেই, কোনো সুন্দর পরিবেশ নেই, কোনো এয়ার স্প্রে নেই। এখানে আমরা থাকবো? আমরা দাঁড়িয়েদেরকে শুধু কথাই বলে যাব, নাকি বাসায় গিয়ে বসার সুযোগ হবে? আর যদি সুযোগ না হয় আমরা চলে যাই। না 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 না, তা হইব কেন? আমাকে তো ঘর বাড়ি আছে, সমস্যা নেই। আমি একটু ভুলে গেছিলাম সাজুরে দেখে, তো চলেন আমি আপনার করে বাড়িতে নিয়ে যেতেছি। চলেন। হয়েছে হয়েছে, তোমাকে আর বড় বড় লেখা দিতে হবে না। আমি কি বাসা চিনি না? তুমি কামলার কাজ করো, আমি ওদেরকে বাসায় নিয়ে যাচ্ছি। চলেন চলেন, এই তুমি চলো। ভাই, এত বছর পর তোমার ভাই বিদেশ থেকে আইলো, এটা কেমন ধরনের আচরণ? আর তোমার ভাইয়ের বড় শালি আর মামা যে আচরণ করলো, মনে হয় তুমি মানুষ না, কুকুর। হরে ভাই, কিছু কিছু সময় একটা মানুষ কুকুর হয়ে যায়। আমার ভাই তো এখন বড় লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে না, সময়ের সাথে সাথে তো মানুষ পরিবর্তন হয়ে যায়। সমস্যা নেই, ও তো ছোট মানুষ, হয়তোবা আবেগে এইসব কথা কইছে। আমি মনে কিছু করি না। শুন ভাই, এই সমস্ত কথা কাউরে তুই কোস না। হ্যাঁ, যা তুই কাম। আচ্ছা ভাই, আমি কাম করতেছি।
আসলে ধৈর্যের ফল খুবই ভালো হয়। সাজু, তুই বিদেশে থাকিয়া একদম পরিবর্তন হয়ে গেছস। বাজান তুই সাজু, আমগো সাজু। আমার নিজের চোখে দেখা আমি একটুও বিশ্বাস করতে পারতেছি না। এত কথা এখন আর ভালো লাগতেছে না। বিদেশে থেকে হয়তো একটু পরিবর্তন হয়েছি, তা নিয়ে এত কথা বলার কি আছে? বাজার, তুই রাগ করিস না। এতদিন পর তুই আইসস, তোর চাচা তোরে দেখা কেমন আবেগে হয়ে গেছে গা। বাজান, ওনারা কারা? আমি দেশে ফিরেই বিয়ে করেছি। এ আমার ওয়াইফ তিশা। উনি হচ্ছে ওর বড় বোন, আর ইনি হচ্ছেন মামা। ওলা নতুন জীবন শুরু করছে, মনে করছিস প্রবাসে থাকা খুব দায়িত্ববান হয়েছিস। আচ্ছা, তুমি তো আমার সৎ চাচা, এর জন্য কি আমাকে খোসা মেরে কথা বলতেছো? বাজান, আমি খোসা মেরে কথা বলিনি, বরঞ্চ তুই বিয়ে করছস, প্রবাসে ছিলি, এই তো দায়িত্ববানের কথা বলছি। এই কথাটা বলে আমার কি অন্যায় হয়েছে বাজান? হ্যাঁ আচ্ছা, কি শুরু করছিস এগুলো? ওই পোলাপান মানুষ কি থেকে কি বলে হেলাইছে, এইটা নিয়ে আবার মারাচড়া করতেছিস কে? ভাইজান, সাজুরে আমি কখনো সৎ ভাতিজা ভাবিনি। তোমার মা আমার মা আলাদা হইল, আমরা এক বাপের রক্ত, আমরা ভাই, আপন ভাই। চাচা, আব্বা তো ঠিক কথা কইছে। সাজু তো পোলাপান মানুষ, অনেক কিছু বোঝে না, একটা ভুলভাল কথা কয়ে ফেলছে। এইটা নিয়ে মনে কষ্ট নেওয়ার কিছু নাই। সাজু, এইটাই কি তোমার সেই গ্রামের পরিবেশ? এই পরিবেশে আমার বোন কেমন করে থাকবে বলো তো? এই এত বড় বড় কথা বলেছিলে, আর এই দেখে তো আমারই থাকতে ইচ্ছে করছে না। ও থাকবে কি করে এখানে? আপনি টেনশন করবেন না, আমি ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেবো। ঠিক হবে? কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। আমি এক্ষুনি চলে যাব। আর তুমি জমি জায়গার হিসাব ক্লিয়ার করে পরে এসো। সে কি বৌমা, মাত্র আইলা আর সাথে চলে যাবা? না থাকো, কিছু খাইয়া যাও। কি বললেন? খাওয়া দাওয়া? হাসালেন আপনি আমাকে। এসব পরিবেশে খাওয়া দাওয়া করবো আমি? নিশ্চয়ই আপনারা মোটা চালের ভাত খান। ফাস্টফুড আইটেম, বার্গার, পিৎজা এসব তো এখানে পাওয়া যায় না। নিশ্চয়ই কখনো চোখেও দেখেননি। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। আমরা তো চিকন চালের ভাত খাই না রে মা, আমরা মোটা চালের ভাত খাই অভ্যস্ত। আচ্ছা, ওই যে বিদেশি কি জন্য খাওয়ানোর কথা কইলা, এগুলো তো বাবা আমরা জীবনেই চোখে দেখি নাই। বাহ, দারুণ তো। তাহলে আমি এখানে থাকবো কেন? কিসের আশায়? দেখেন, আপনি আমার ছোট ভাইয়ের বউ, আপনি আমার লগে খারাপ আচরণ করছেন, আমি আপনারা কোনো কিছু কই নাই। কিন্তু আপনি আমার চোখের সামনে আমার বাপের লগে, আমার চাচার লগে খারাপ আচরণ করতেছেন, এটা কিন্তু ঠিক না। সেই অধিকার আপনার নাই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তিশা, একটু বোঝার চেষ্টা করো। সবাই তো আমাদের বাসায় আসলে একটু না হয় বিশ্রাম নাও, তারপর না হয়। প্রশ্নই ওঠে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কোন পরিবেশে বড় হয়েছি। তোমার সঙ্গে আমার কথা হবে, কিন্তু এখানে নয়, আমার বাড়িতে। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা, তুমি কি এখনই চলে যাবে? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না, আমি চললাম। এই শোনো, চলে যাবেন যাবা, মামাকে সঙ্গে নিয়ে যাও, মামা তোমাকে এগিয়ে দিক। হ্যাঁ তাই তো, তুই একা যাবি কেন? চল, আমি না হয় তোকে এগিয়ে দিই। চল। হ্যাঁ, সাবধানে যাইস। মামা, তুমি এগিয়ে দিয়ে আসো। আচ্ছা। সাজু, আমরা তো মনে করছিলাম তুই আমাদের সঙ্গে থাকবি, কিন্তু মনে হচ্ছে ওরা তোর আমাদের সঙ্গে থাকতে দিবে না। ভাইজান, আপনি এত হতাশ হচ্ছেন কেন? ভাগ্যে যা আছে তা হবে। হ আব্বা, চাচা ঠিক কথা কইছে। আমাকে ভাগ্যে যা লেখা আছে তাই তৈব নাকি? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাইব। আমি জানি তোর ধৈর্য অনেক সীমিত, কিন্তু আমরা সবাই যদি এখান থেকে চলে যাই, সেটা আমাদের জন্যই ক্ষতি হবে। তুমি কি বুঝতেছো আমি বুঝতে পারতেছি না। এই গ্রামের এই ধুলো কাদামাটি, এই ভাঙা দেওয়াল আমার আর ভালো লাগতেছে না। আমি আর এক সেকেন্ডও থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। আর সাজু, সে বা কি বুঝলো আমি এটাই বুঝতে পারতেছি না। প্রবাস থেকে এত কোটি টাকা নিয়ে এসে সে এই পরিবেশে থাকতে পারলো, আমি এখানে থাকতে পারবো না। আরে তিশা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর মতো শহুরে মেয়ের জন্য এই পরিবেশটাতে মানিয়ে নেওয়া কঠিন, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমরা যদি হঠাৎ করে চলে যাই, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। শোন,
সাজু হলো প্রবাস ফেরত ছেলে, ওর হাতে টাকা আছে, পয়সা আছে, জমি জমা ভাগ করার দায়িত্ব আছে। আমরা চলে গেলে তো চলবে না, আমাদের সুবিধা হারিয়ে যাবে, আর সাজু আমাদের ভুলও বুঝতে পারে। কিন্তু মামা, আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। আমার প্রতিটা মুহূর্তে কষ্টের যাচ্ছে। আমি কি এগুলো সহ্য করতে পারবো? আমার স্বপ্নের জীবন কি এমন হবে? শোন তিশা, আমি তোর ভাবনাগুলো বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি বলছি কি, সাজুর হাতে আগে দলিলগুলো চলে আসুক, জমি জমাগুলো ভাগ বাটোয়ারা হয়ে যাক, তারপর না হয় আমরা শহরমুখী হব এবং ভেবে চিন্তে সাজুকে আমাদের কাছে টান দিয়ে নিয়ে নেব। আমাদের ভবিষ্যৎটাও তৈরি হয়ে গেল, সম্পদও হাতে পেয়ে গেলাম। তুই একটু ধৈর্য ধর, এখন আমরা সবাই যদি চলে যাই তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি বুঝতে পারছি, তুমিও একটু বোঝার চেষ্টা করো, কিন্তু জানো আমার এখানকার প্রত্যেকটা মুহূর্তে কষ্ট করে যাচ্ছে। আমি জানি তুমি আমাকে ধৈর্য ধরার কথা বলছো, কিন্তু এই দুঃখ আমার মানসিক শান্তি নষ্ট করছে। আমি এই অবস্থায় থাকতে পারবো না। আরে বাবা ঠিক আছে, আমি তো কখনোই চাই না তোর কষ্ট হোক, কিন্তু আমরা যদি সবাই চলে যাই তাহলে একটাবার চিন্তা করে দেখ, সাজুর উপর চাপ পড়বে, ও তো দুশ্চিন্তিত হয়ে পড়বে। আরেকটা জিনিস, এখানে সম্পদ তো কম নাই, অনেক সম্পদ, অনেক জমি জমা। তাছাড়া সাজুর বাবা, ভাই সবার সাথে আলোচনা করার পর এটাকে যখন আমরা ভাগ বাটোয়ারা করে বের করে নিয়ে আসবো না, এরপর সাজু হয়ে যাবে আমাদের, আর সুবিধাগুলো হবে আমাদের, ভবিষ্যৎ তৈরি হবে আমাদের। তুই তো পাগলামিগুলো চলবে না মা। ঠিক আছে মামা, আমি বোঝার চেষ্টা করছি, কিন্তু মনে রেখো আমি এই ভবিষ্যতে আর এখানে আসবো না। সবকিছু ঠিক হলে আমরা আমাদের মতো জীবন সাজাবো, তবে এই সব পরিবেশে নয়। আসলে এটা সেই পরিবেশ নয়। আমি মূলত এখানে এসেছি একটা উদ্দেশ্যে। তো আমার স্ত্রী যখন শহরে চলে গেছে, এখানে আমারও থাকার কোনো ইচ্ছা নেই। জমি জায়গার ভাগগুলো হয়ে গেলে আমিও শহরে চলে যাব। সাজু, সাজু তুই এত স্বার্থপর হয়ে গেছস? বাজান, তুই কি নিজের জন্য সবকিছু ভাবতেছস? আমগো লাগে কি কোনো ভাবনা নাই তোর? ভাই তুই যা কিছু ভাবতেছস এটা নিয়ে তো না নাই, ওর শহরে বউ আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি কইতেছিলাম মানে সবকিছু ভুলে গিয়া যদি আমাকে লগে থাকতি, আমাকে লগে কি থাকা যায় না? সাজু, তুমি ঠিক করেছো, তোমার বউ তো শহরে থাকে, আর তুমি যে গ্রামে এসেছো সম্পদের ভাগাভাগি করতে, এগুলো ঠিক মতো বুঝিয়ে নিয়ে তারপর তুমি শহরে যাবে। আমি এই ডিসিশনে তোমার একমত। হ্যাঁ, রিশা কিন্তু ঠিকই বলেছে সাজু। শোনো, তুমি সুন্দরভাবে নিজের জীবনটাকে নিয়ে পরিকল্পনা করবে, নিজের বউয়ের কাছে ফিরে যাবে, আগামীর ভবিষ্যৎটাকে গড়বে, সব তোমাকে করতে হবে। তোমার দায়িত্ব তো অন্য কেউ পালন করবে না, তাই না? তবে একটা কথা মনে রেখো, তার আগে তুমি তোমার পাওনা সঠিকভাবে বুঝে নেবে। এই জমির যতটুকু অংশ তুমি পাও সেটা কড়াগণ্ডায় বুঝে নেবে, তারপর তুমি শহরে যাবে। জি মামা, আমিও সেরকমই ভাবতেছি। বাবারে, আমরা তো চাই না তুই স্বার্থপরের মতো কাজ কর, কিন্তু কি করুম, তোর জীবন তুই যেভাবে পারস সেভাবে বাইচা নিস। আমরা তো তোর জন্য খুব কষ্ট করছি রে বাজান, তারপরেও আশা রাখি এই দায়িত্ব তুই পুরোপুরি শেষ কর। শোনো চাচা, আমাকে বউয়ের কাছে যাইতে হবে, তবে এই জমি জমার বিষয়টা ভাগাভাগি করাই ভালো, এটাই হচ্ছে আমার মূল কারণ। ভাই আমি কইতেছিলাম কি, আমাকে আব্বা যতদিন বাইসা আছে আমাকে জমি জায়গা যে ভাগ আছে সেটা আমি করতে চাই না, কিন্তু তুই যেহেতু এত করে কইতেছস, আচ্ছা ঠিক আছে, তোর চিন্তা করার কোনো দরকার নাই, সবকিছু একটা সমাধান হয়ে যাইব, দুশ্চিন্তা করার দরকার নাই, জমি জায়গার ভাগাভাগি সবকিছু ঠিক মতো হয়ে যাইব। হ্যাঁ সাজু, আমার মনে হয় এবার ঠিক হচ্ছে। তোমার এই ডিসিশন একেবারে ঠিক। তুমি শহরে তোমার বউয়ের কাছে ফিরে যেতে পারবে, আর এই গ্রামের জমি জমার ভাগাভাগি সব ঠিকভাবে হবে। চলো এবার সবকিছু পরিকল্পনা মাফিক করা যাবে। তুমি শহরে বউয়ের কাছে গিয়ে সুন্দর জীবনযাপন শুরু করবে, তবে তার আগে তোমাকে জমি জমার ভাগ বন্টনগুলো সুন্দরভাবে করে নিতে হবে। জমি জমার ঝামেলা তো মিটাইতে হয় বাবা, তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারে অনেকদিন পর দেখা মনটা হালকা হয়ে গেল। অনেকদিন ধরে ভাবতেছি আপনার লগে দেখা করুন, আল্লাহর কাছে শুকরিয়া আজকে আপনার লগে দেখা হয়ে গেল। আপনার কাছে যাইতেছিলাম। সাগর, বাজান, দেখতেছি তুমি আগের মতোই ভদ্র রইছো, সঙ্গে তোমার এই বাপ চাচারি দেখা আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু তোমাকে ওই চেহারা এরম যাইতেছে কেন? কোনো সমস্যা? হ্যাঁ মাদবর সাহেব, সমস্যা তো একটা আছেই। এই আমার ছোট পোলা সাজু বিদেশ থেকে আইছে, আয়া লগে লগে বিয়া করছে।
আমাকে সংসারের জন্য নতুন মানুষ আইছে। আমি চাই যেন কোনো কলঙ্ক না হয়, কোনো যেন ঝামেলা না বাজে। আমার বুকের মধ্যে খুব ভয় করতেছে যদি অন্য কিছু হয়ে যায়। এতদিন পরে পোলারে আমরা ফিরে পাইছি, কিন্তু মনে হইতেছে তারে আমরা হারাই ফেলেছি। কিন্তু তার চোখে মুখে অন্য পরিচয়। আপনি কোন মাদ্রাসা বাপ চাচার মন কি সহ্য করতে পারে? আমি খুব ভালো করে জানি আমার ছোট ভাইটা এখন অন্য পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। আমাকে এই পরিবেশটা তার কাছে এখন আর ভালো লাগতেছে না। আমি তো সবকিছু বুঝতে পারছি। আর তাছাড়া আমার যে ভাইটা আছে না, আমার ভাইটার আশেপাশে কিছু নতুন মানুষ আসছে, কিছু নতুন মানুষ আইয়া তারা কেমন জানি অন্য মানুষ করে ফেলছে। সমস্যা নাই, মানুষ তো পরিবর্তন হইতে পারে, তাই না? আমি কইতেছিলাম কি মাদবর সাহেব, ওই জমি জমা নিয়ে নানান রকম সমস্যা হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, ভোগান্তি হয়। এইটা আমি চাই না। আমি চাই আমাকে জমি জমার যা ভাগ বাটোয়ারা আছে, আমরা দুই ভাই যেন ঠিক মতো নিতে পারি। সেইটার জন্য আপনার কাছে আইলাম মানে কি, এই তো রাস্তায় দেখা হয়ে গেল। সাগর বাজান, তুমি আসলেই একটা আলাদা পোলা। আজকালকার দিনে ভাই হইয়া ভাইয়ের জন্য কেউ কান্না করে, হ্যাঁ? আর তুমি কি করতেছ? তুমি ভাইয়ের জন্য কাঁদতেছো। আসলে এই জমি জমার ব্যাপারটা বড় জটিল বিষয়। এই জমি জমা লইয়া অনেকের পরিবার ভাঙ্গা যায়, রক্তের সম্পর্ক ছিন্ন হইয়া যায়। তাই তো মাদবর সাহেব, আমি মন থেকে চাই আপনি সুন্দর মতো একটা বিচার সালিশের ব্যবস্থা করেন। আমাকে দুই ভাইয়ের মধ্যে জমি জায়গা যা কিছু আছে খুব সুন্দর মতো ভাগ বাটোয়ারা কইরা দেন। আমার ভাইটা যেন কইতে না পারে যে আমি ওরে ঠকাইছি, কিংবা আমি যেন ওরে কইতে না পারি ও আমারে ঠকাইছে। যদি আপনাকে মনে হয় যে আমার ভাইয়ের ভালো রাখার জন্য একটু জমি জায়গা বেশি দিতে হইব, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইটা ভালো থাকলে আমি অনেক খুশি হবো, ভালো লাগবো। তারপরও আমি চাই না আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হোক। আমি সুন্দর মতো বাঁচতে চাই সবারই নিয়ে। তাই তো চাই মাদবর সাহেব, আপনি সালিশ ডাইকা সব কাগজপত্র সবারে নিয়ে আপনি ভালো করে দেখেন, দেখা সবারে ভালো মতো বাট বন্টন করে দিন। আমাকে পোলাপানের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে আমি কই যাবো মাদবর সাহেব? আমি বুড়াতি বয়সে একটু শান্তি চাই। তবে আমার মনে হইতেছে বড় ধরনের কোনো একটা ঝড় আইতেছে। মাদবর সাহেব, আপনি না থাকলে সংসারটা মনে হয় আমগর টিকবো না। আমার মনে হইতেছে বুকটা আমার ফাইটা যেতেছে। আর আমরা তখন গরিব সাজু মনে হয় আমাদের আর সহ্য করতে পারতেছি না। মাদবর সাহেব, আপনার অনুরোধ লাগে আমগো বিচারটা একটু ভালোভাবে কইরা দিন, আমরা কেউ যেন কোনো সমস্যা না পড়ি। আচ্ছা, তোমাকে এই জমি জমার বিষয়টা আমি বুঝবার পারলাম। আমি ব্যবস্থা নিতেছি সালিশি ডাকুনের। গ্রামের বিভাগের দায়িত্বা জমির দলিলপত্র দেখা তোমাকে একটা সুষ্ঠু বিচার কইরা দিবি। আর যাতে কেউ কোনো পক্ষ কষ্ট না পায়, আল্লাহ চায় তো কোনো সমস্যা হইব না। চাচা, আল্লাহ আপনারে ভালো রাখুক। আপনি যদি আমাকে লগে থাকেন আমার কোনো ডর ভয় নাই। আমি শুধু চাই আমাকে সংসারে ভাঙন না ধরুক। সংসারে ভাঙন ধরলে এখানে আমার কি করার আছে? বাইরে আজকে আমাকে দিনটা আমাকে এলাকা খুব গুরুত্বপূর্ণ। এটা তো শুধু জমি জায়গার ভাগ না, এই জমিটা নিয়ে জড়িত আছে আমাকে সম্মান, আমাকে সবকিছু। ভাই তুই আমার কথাটা শোন। মানুষের জীবনটা অনেক কিছু হয়, সবসময় শুধু অধিকার নিয়ে চলে না রে ভাই, সবকিছু বিবেচনা করা উচিত। সেটা আমি বুঝতে পারছি, পরিবারের জন্য কিছু কাজ করা উচিত, তবে আমারও তো নিজের স্বার্থ দেখা উচিত, তাই না? আমার ভবিষ্যৎ, আমার জীবন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই জমি তোমাদের পরিবারের জন্য নয়, আমার নিজের জীবনের জন্য প্রয়োজন। ভাই আমি বুঝতে পারতেছি তুই দিন দিন খুব দায়িত্ববান হয়ে উঠতেছিস, এটা একটা ভালো ব্যাপার। আবার এই যে তুই নিজের স্বার্থ নিয়ে ভাবতেছিস না, এটা আমি খারাপ কম না। কিন্তু একটা বিষয় কি জানোস, নিজের পরিবারটারে এমন করে কষ্ট দিতে হয় না। কেউ অসন্তুষ্ট হলে এখানে আমার কিছু করার নেই। আমি চাই আমার অধিকারের জন্য কেউ এক চুল পরিমাণও কেড়ে নিতে না পারে। আজকে আমার স্ত্রী চলে গিয়েছে এই জমি জমার জন্য। আমি চাই আমার ভাগের জমি যেন আমি বুঝে পাই এবং আমি যেন আমার স্ত্রীর কাছে চলে যেতে পারি। আরে ভাই ঠিক আছে, তো আমি তো তোর কোনো বিষয় না করতেছি না, কিন্তু আমাকেও পরিবারের প্রতি তোর যে একটা দায়িত্ব জায়গা আছে
সেটা তো ঠিক রাখবি নাকি? জীবনে অনেক পরীক্ষা আসবো, ভালোবাসা, সততা, ধৈর্য, এই তিনটাই কিন্তু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বুঝতে পারছোস? আজকের দিনটা আমাদের সম্পর্কটা না শীতল হয়ে যাইতেছে। আরে তুই তো শুধু আমার ভাই না, তুই তো আমার সব কিছু, তুই তো আমার পরিবারের একটা অংশ। অথচ আজকা এই সম্পর্কটার মধ্যে কত ফাটল, সবকিছু শীতল হয়ে যেতেছে। খেয়াল রে ভাই, আমি কি একবারও তোর বিপক্ষে গেছি? তা তো যাই নাই। আমি চাই তুই সঠিকভাবে তোর সিদ্ধান্তগুলো নে। এইটা তো আমার না নাই, আমি তো একটা বারের জন্য না করি নাই। কিন্তু যে কামটা করবি একটু চোখ কান খোলা রেখা করবি, এইটা শুধু আমি বুঝাইতে চাইছি। এসব কথা আমাকে বলে তো কোনো লাভ নেই ভাইজান। আমি চাই এই জমিটার সমান সমান ভাগ হোক। তবে আমি ঝগড়া বিবাদ চাই না। এই জমি আমার নিরাপত্তার চাবিকাঠি। আমি চাই আমার স্বার্থ রক্ষা হোক। এই যুগের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে নিজের নিরাপত্তা এবং নিজের স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ। বাইরে এই একটা কথা বোঝার চেষ্টা কর, তুই তো স্বার্থ নিয়ে চলতে চাইতেছিস, ভালো কথা, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখছস আমি তোরে অনেক কষ্ট কইরা মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি আমার জায়গা থেকে। আব্বা চাচা তারা তো করছেই, আমি তাদের কথা যে বাদ দেবো ব্যাপারটা এমন না। কিন্তু দেখ, এইখানে কি আমার কোনো স্বার্থ আছে? আমার তো কোনো স্বার্থ নাই। আমার একটা চাওয়া তুই ভালো থাক, এই জন্য এত কিছু কইতেছি রে ভাই। আর একটা জিনিস ভাইবে দেখ, এই ছোটবেলা থেকে তোর আমি লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। এই যে তুই প্রবাসে আসোস, এতদিন ছিলি কার টাকা দিয়া? আমার টাকা দিয়া, আমাকেও টাকা দিয়া। আমি তো চেষ্টা করছি তোর ভালো থাকা নিয়ে, কিন্তু তুই কি আমাকে নিয়ে ভাববি না রে ভাই? এটা কোনো কথা হইলো ক? শোনো, এসব অনেক আগের কথা। সবাই তো নিজের ছোট ভাইয়ের জন্য এসব করে, এতে বাহাদুরির কিছু নেই। আমি বুঝবার পারছি রে ভাই, আমরা তো আগে তোর আপন ছিলাম, এখন হয়ে গেছি পর। তোর আশেপাশের কিছু নতুন মানুষ আপন হয়ে গেছে, তুই পর হয়ে গেছিস না। এইটা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার আফসোসটা কোন জায়গায় জানোস? আফসোস আমার বাপ চাচা পাগলাইয়া, এই দুটা মানুষ সেই কতদিন ধরে তোর লাগে পথে আছে। আমি আজকে বুঝতে পারছি এই দুনিয়াটা অনেক কঠিন রে ভাই, অনেক কঠিন। মামা আপনি? হ্যাঁ আমি এতক্ষণ ধরে তোমাকেই দেখছিলাম। তুমি না ওই কচি লাউটার মতোই সুন্দর। দুনিয়াটা খুব কঠিন বুঝলে, ঘাম ঝরানো প্রতিটা দিন, মাটির গন্ধ, দারিদ্রতা তোমাকে টেনে নিচে নামাবে। তুমি যদি একটু সাহসী হও তাহলে শহরে চলে আসো। এই আমি তোমাকে এমন একটা জীবন দিব যেখানে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না, আর কেউ যদি তোমাকে ভয় দেখাবে সেই সুযোগও থাকবে না। মামা আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কখনো শহরে গিয়ে আত্মনাদ করতে পারবো না। এই গ্রাম আমার পরিবার, এই গ্রামের মানুষগুলো আমার জীবন। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আরে মেয়ে, তুমি কি কখনো স্বপ্নেও কল্পনা করেছো সুখী জীবন, আর্থিক স্বাধীনতা আর শহরের সুন্দর মুহূর্তগুলো? এক একটা সন্ধ্যা আলোয় ঝলমল। তুমি এমন হাওয়ায় নিঃশ্বাস নেবে যা তোমাকে সারা জীবনের জন্য সুখী করে তুলবে। তুমি শুধু আমাকে একটু সময় দেবে না, মানে এই আর কি। আপনি আমারে কি প্রস্তাব দিতেছেন? আমি এগুলা কখনো মাইনা নেব না। আপনি যদি এবার না থামেন তাহলে আপনার মুখোশটা সবার সামনে আমি খুলে দেব। আহা, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমাকে সব দিচ্ছি। শহরের জীবন, সুন্দর মুহূর্তগুলো, আর্থিক সচ্ছলতা, টাকা পয়সা, খাওয়া দাওয়া সব পাবে। শুধু তুমি একটু ছোট্ট কাজ করে দেবে, মানে একটু ত্যাগ করবে আর কি। আর বিনিময়ে আমি তোমাকে সুখ দিচ্ছি, তুমি সারাটা জীবন সুখে থাকবে। কখনো না, আপনার এই প্রস্তাব আমি কখনো মাইনা নেব না। তারপরেও যদি আপনি জোর করেন এর ফলটা কিন্তু খুব খারাপ হইব। তুমি মনের দিক থেকে অনেক শক্তিশালী, কিন্তু মনে রেখো গ্রামের এই সুন্দর জীবন সব সময় থাকবে না। শহরের যে সুযোগ সুবিধা, আর্থিক সচ্ছলতা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, একসময় তুমি এগুলো হারিয়ে ফেলবে। আমি নিজের মর্যাদা নিজেই রক্ষা করব। আমারে যদি কেউ ভয় দেখায় তার প্রতিবাদ আমি করব। আমারে যদি কেউ লোভ দেখায় সেই লোভে হুমড়ি খেয়ে আমি পড়বো না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, সুযোগ সব সময় আসবে না। তোমার আজকের যে সাহস, এই সাহস একসময় তোমার জীবনে
কাল বয়ে নিয়ে আসবো। শোনেন মামা, ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল। তাছাড়া কার ভাগ্যে যে কি আছে সেটা বলা মুশকিল। ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল। ঠিক আছে, দেখি আমি কোন ফলটা পাই। না, কার ভাগ্যে যে কি আছে তা কেউ কইতে পারে না। চাচা, আমরা এখানে আইছি আমাদের জমি ভাগাভাগি করার জন্য। আমি চাই আমাদের জমি যেন সমান পরিমাণে ভাগ হয়। হ্যাঁ, পরিবারের জন্য যেটা ভাগ সেটা আমি দিতে রাজি আছি, কিন্তু আমার যেটা ভাগ সেটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আমি প্রবাসী থেকে অনেক কষ্ট করেছি, দিন রাত এক করে ইনকাম করেছি। এগুলো আমাকে আমার অধিকারের কথা মনে করে দেয়। আমি চাই আমার অধিকার জন্য কেউ বঞ্চিত করতে না পারে। বাবা সাজু, আমি তোমার কথা বুঝবার পারছি, কিন্তু জমি শুধু একা ব্যক্তির অধিকার না, এর মধ্যে পরিবার আর সমাজের একটা দায়িত্ব আছে। আমরা চাই যে সমস্যার সমাধানটা সুষ্ঠুভাবে হোক। চাচা, আমি দায়িত্ব বুঝি, আমি পরিবারের কোনো ক্ষতি চাই না। যদি আমার অধিকার থেকে কেউ আমাকে বঞ্চিত করে, আমি কিন্তু সাথ দেব না। আমার কাছে দলিল থাকলে অবশ্যই সেটা নিরাপদ থাকবে, আর আমার স্বার্থ, আমার নিরাপত্তা আমি হাতছাড়া করতে চাই না। ভাই তুই কিন্তু অতিরিক্ত কঠোর হয়ে যাইতেছিস। আমরা তো তোরে কেউ কই নাই যে তোর জমি জমার কোনো কিছু ভাগ দিব না। তুই এত কঠোর কেন হইতেছিস কত? না ভাইয়া, কঠোর না হলে আমি হেরে যাব। তুমি ভালো করেই জানো আমি এখানে পরিবারকে সাহায্য করার জন্য আসিনি। আমি চাই আমার শ্রমের মূল্য আর আমার কষ্টের সফলতা। এটাই প্রকৃত নিয়ম আর এটাই বাস্তবতা। বাজান, দায়িত্বের মধ্যে স্বার্থ থাকা ভালো, কিন্তু কঠিন হওয়া পরিবারের জন্য খুবই খারাপ। বাবা, আমাকে বুঝাতে এসো না, আমি বুঝি। আমি চাই সবার অধিকার রক্ষা হোক, আর সেই সাথে আমার নিজেরটাও। আজকের দিন পর্যন্ত আমার প্রবাসে থাকা সেই কষ্টগুলো আমার অধিকারের কথা মনে করিয়ে দেয়। আমি কিন্তু কাউকে সাথ দেব না। বাজান রে, তোর কথা শুই না আমার খুব ডর করতেছে, আমার খুবই ডর করতেছে। ঠিক আছে সাজু, আমরা সালিশের ব্যবস্থা করব, গ্রামের সবাইকে নিয়ে আমরা বসবো। কিন্তু মনে রাখবো, সকলের সামনে যে সিদ্ধান্ত হইব এটা কিন্তু তোমাদের দুই ভাইরে মাইনা নিতে হবে। চাচা, আমি সালিশে বসতে রাজি আছি, জমির দলিল থাকবে আমার হাতে। কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি, আমি পরিবারের ক্ষতি চাই না, কিন্তু আমার অধিকার যদি কেউ আমার কাছে কায়রা নিতে চায়, আমি ছাড় দেবো না। ছাড় দেওয়ার কোনো দরকার নাই। শোনো সাগর, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি একটা সহজ সরল পোলা, তোমার মনের মধ্যে স্বার্থের কোনো চাপ নাই। হ্যাঁ ঠিক আছে, সাজু আমার আপন ভাগ্নি জামাই, কিন্তু সে তো বিদেশ ফেরত, তার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। জানো সাগর, তোমার জন্য আমার মনটা কেমন যেন করে যখন দেখি তুমি নিজের ভাইয়ের জন্য স্বার্থ রক্ষা করার চেষ্টা করছো। সব ঠিক আছে, কিন্তু এই সমস্ত কথা আমারে কেন করতেছে? ভাবো, আমি চাইলে সাজুকে এখান থেকে ভুলিয়ে নিতে পারি এবং শহরে অন্য কোথাও রাখতে পারি। বিনিময়ে কিছু জমি তোমার নামে লিখে দিতে পারি। শুধু বলো রাজি কিনা। আমি চাই তুমি কখনোই কষ্ট না পাও এবং কোনো কিছু না হারাও। মামা, আমি আপনার মামা বলে সম্বোধন করি, এই জন্য আপনার কোনো কিছু কইলাম না। আমি কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক বুঝতে পারছি। শোনেন, আপনার যে উদ্দেশ্য না, এই সব উদ্দেশ্য কখনো পূরণ হইব না। আপনি যদি ভাবেন আমি সাজুর লগে এমন কিছু করুন, এটা একেবারে ভুল ভাবনা হইব। আমি এই সমস্ত কোনো কাম করতে পারবো না। আহা সাগর, তুমি বুঝতে পারছো না, আমি তো এসব কিছু তোমার জন্য করছি। আমি কখনোই চাই না তুমি হেরে যাও। তুমি সহজ সরল মানুষ, তাই নিজের ভাইকে বিপদে ফেলতে চাও না। কিন্তু তুমি যদি একটু ইশারা দাও না, সব কিছু শান্ত হয়ে যাবে। না মামা, আমি আপনার সম্মান করি। আপনি আমার কি বুঝাতে চাইতেছেন আমি সবকিছু বুঝতে পারতেছি, কিন্তু আপনার এই সমস্ত কথায় আমি কোনো কিছু সমর্থন করতে পারব না। আমি শুধু এইটা জিনিসে চাই, কোনো স্বার্থপর, কোনো লোভ লালসা আমার কাছ থেকে আমার ভাইটারে দূরে নিয়ে যাক,
কিংবা আমার ভাইয়ের কাছ থেকে আমি দূরে চলে যাই, এই সমস্ত কোনো কিছু আমি চাই না। আহা সাগর, তুমি সত্যিই বোঝার চেষ্টা করছো না। আমি কিন্তু এটা চাচ্ছি না। আমি চাচ্ছি তোমার জীবনটা ঝুঁকি ছাড়া হোক। তুমি সচ্ছল ছেলে, তাই আমি চাচ্ছিলাম তুমি নিজের স্বার্থটাকে আদায় করে নাও, জমিগুলো নিজের নামে লিখে নাও, সাজুর চিন্তাধারা বাদ দাও। আমি শুধু ন্যায্যতা চাই, আমি আমার ভাইয়ের জন্য কোনো স্বার্থ রাখুম না। আমি সবসময় আমার পরিবারের সম্মান, আমার ভাইয়ের সম্মান সবকিছু ঠিক রাখো। সম্মান অক্ষুণ্ণ রাখা ভালো। শোনো জেসমিন, তুমি আমাকে খারাপ ভেবেছো, হয়তো ভেবেছো আমি অনেক নোংরা, কিন্তু বিশ্বাস করো আমি মোটেও সেরকম মানুষ নই। আসলে আমি তোমাকে বোঝাতে পারিনি, তাই হয়তো তুমি আমাকে ভুল বুঝেছো। দেখো, এতগুলো বছর ধরে তুমি বাপ মা মরা একটা মেয়ে এই বাড়িতে আছো, তোমার কষ্টটা আমি বুঝি। আমি আসলে কখনোই চাইনি তুমি দুঃখ পাও। মামা, আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন? আমার নিরাপত্তা নিয়ে আপনারে ভাবতে হবে না। আসলে তুমি একা, দেখতেও মাশাআল্লাহ সুন্দর, এখনো বিয়েও করনি। আর এই যে আমিও কিন্তু এখনো বিয়ে শাদী করিনি, তাই আমি ভাবছিলাম তুমি আমাকে বিয়ে করো। দেখো, আমার কাছে তুমি রাজরানীর মতোই থাকবে, তোমার দুঃখ কষ্ট অভাব কিচ্ছু থাকবে না। সিসি, আপনি কি কইতাছেন? আপনি তো সাজু ভাইয়ের মামা শ্বশুর, আমি তো আপনারে মামা ডাকি। আপনি কেমনে আমারে বিয়ের প্রস্তাব দেন? আমি এটা কখনো মাইনে নেব না। আহা, তাতে কি? আমি তো তোমার নিজের মামা নই, তাছাড়া বয়সে আমি যথেষ্ট ইয়াং। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে যাব। শহরে তুমি অনেক ভালো থাকবে, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছুর অভাব থাকবে না, তোমার জীবনটা ফুলের মতোই সুন্দর হবে। এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আমার মামা লাগেন, আপনি আমার পরিবারকে নিয়ে সিনেমেনে খেলতেছেন, তার প্রস্তাব দিচ্ছেন। আমি এটা কখনো মাইনে নেব না, আমার জীবন থাকতেও না। জেসমিন, আমি বারবার বোঝাতে চাচ্ছি তুমি যাতে ভালো থাকো, সুখে থাকো। আর তুমি আমাকে ভুল বুঝছো। আমি আসলে বিষয়টা ওভাবে বোঝাতে চাইনি। আমি চাচ্ছি তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট যেন আর না থাকে। এতদিন যেভাবে কষ্ট পেয়ে এসেছো, বাকিটা জীবনে সেরকম কষ্ট যাতে তুমি আর না পাও, আমি সেটা চাচ্ছি। আমি চাচ্ছি তোমার জীবনে সুখ আর সুখ এটাই যেন থাকে। দেখেন, আমি আপনারে মামা বইলা ডাকি, আপনার প্রস্তাবটা আমি কখনোই গ্রহণ করতে পারবো না। আমি বাইচা থাকতে আপনার সামনে আসবো না, আপনিও আমার সামনে আসবেন না। আপনি এখান থেকে যান। আহা, সামনে না আসলে কিভাবে চলবে মাতবর সাহেব? সাজু বিদেশ ফেরত ছেলে, ওর কাছে টাকা পয়সা সম্পদ আবার জমি জমার ভাগ তো আছেই। আর ওইদিকে সাগর তো সহজ ছেলে, ও এসব চালাকির কিছু বুঝবে না। তাই তো, আমরা যদি কিছুটা চালাকি করি, সাজু আর সাগরকে বাদ দেই, তাহলে আমরা কতটা উপকৃত হব জানেন তো? আমাদের হাতে জমিটা চলে আসবে। কিন্তু আমি তো সৎ মানুষ, আমি তো কারো লগে বেইমানি করতে পারুম না। সাগর আর ওই যে সাজুরে যদি আমি ঠকাই, তাহলে তো আমার মন শান্ত থাকবো না। কিন্তু মাতবর সাহেব, একটাবার একটু ভেবে দেখুন তো, আমরা যদি সবাই মিলে একটু কৌশল করি, হ্যাঁ একটু প্ল্যান করি, তাহলে সাজু এবং সাগরকে বাদ দিয়ে এই দলিলের অংশগুলো আমরা পাব। আর আপনি তো এখান থেকে একটু ভাগ পাবেনই, তাহলে ক্ষতিটা কোথায়? মিরাজ সাহেব, আমি কখনো স্বার্থপরতার খেলা খেলুম না, এটা আমার নীতি। আর ওই দুই ভাইয়ের অধিকার কখনো আমি ক্ষুণ্ণ হইতে দিব না। মাতবর সাহেব, ওসব নীতি কথা বলে লাভ নাই, নীতি কথার ভাত থাকে না। আমরা যদি আপনি আমরা সবাই মিলে কাজ করি, ঘটনাটা কি ঘটতে পারে? জমি সম্পত্তি সব আমাদের কাছে আসবে, আর এর মাধ্যমে আমরা কিন্তু সারা জীবন সুখেও থাকতে পারবো। বললাম না, আমি কোনো স্বার্থপরতার খেলা খেলুম না। ওদের দুই ভাইয়ের মধ্যে ন্যায্য অধিকার অক্ষুণ্ণ থাকবে। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, কিন্তু আমি এইসবের মধ্যে নাই। আসসালামু আলাইকুম। আর কথার মাঝে তুই সালাম দিতেছস কে? যা এখান থেকে যা। মাতবর সাহেব,
আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি যা বলেছেন একদম খারাপ বলেননি। আমি জানি আপনি খুব ন্যায়পরায়ণ, তবে একটা কথা মনে রাখবেন, আপনি আজকে আপনার জীবনে অনেক বড় একটা বোকামি করলেন। বোকামি করলে করছি, নিজের ভাইয়ের জন্য করছি। বাজান, সারাটা জীবন সাজুর লাগা করছস, তোর নিজের সুখের লাইগা, আনন্দের লাইগা, নিজের জীবনের লাইগা কিছু হইতে হাস নাই। বাজান রে, তারা স্নেহ দিয়া বড় করছস, আবার নিজের টাকা পয়সা খরচ কইরা তারে বিদেশ পাঠাইছস। আব্বা বাদ দাও না এইসব কথা। এই বাদ দে মুখে, তুই নিজের জীবনের লেগে কোনো কিছু করছস? হ্যাঁ, তুই যে নিজের বিয়া করবি সেটাও তো ভুলে গেছস। একবার কি ভাইবা দেখছস ওরা কি তোর ত্যাগের মূল্য দিতে পারবো? হায় রে পোড়া কপাল, এই সাজুর লেগে তোর নিজের জীবনটাই শেষ করে দিলি। একবার ভাইবা দেখছস সৎমা ওর আদর যত্ন করবে না ভাইবা তোর বাপটারে বিয়ে পর্যন্ত করতে দিলি না তুই। সে তো কখনো তোর কথা ভাবেনি। সে নিজে নিজে প্রবাসে যে বিয়ে করলো, হ্যাঁ বউ আনলো, সে এখন জমি জায়গা ভাগ বটারের কথা ভাবতেছে। একবার ভাবছস সে কখনো তোর কথা চিন্তা করেনি। বিদেশ থেকে আইসা নিজে নিজে বিয়ে করলো ভালো কথা, আবার জমি ভাগ করার চিন্তা ভাবনা করতেছে। যদি বিচার সালিশে কেউ মারামারি করে আমরা কি করুম? যদি মারামারি লাগে কেউ ধ্বংস হয়ে যাইবে না তো? মামলা মোকদ্দমা হয়ে যাইবে না তো? চাচা তুমি হুদাই সব নিয়ে কথা কইতেছ, দেখবা কোনো কিছু হইব না। বাজান রে, সালিশের মধ্যে কেউ যদি অত্যাচার করে আমরা সামলামো কেমনে? আমগো তো শরীরের মধ্যে আর তত শক্তি নেই রে বাজান। আহা আব্বা চাচা তোমরা কি শুরু করলা কত? তোমরা শুধু শুধু কথা বাড়িতেছো, এরকম কোনো কিছু হইব না। আর আমি বাইসে থাকতে আমাকে সংসারের মধ্যে আমাকে বংশের মধ্যে কোনো অশান্তি হইব, সমস্যা হইব, এইটা তো আমি হইতে দিব না। তুমি চিন্তা করো না। শোনো, তোমাকে একটা কথা কইয়ে দিই, যদি প্রয়োজন হয় আমার ভাগে যে জমি আছে সেইটা আমি আমার ছোট ভাই সাজুরে দিয়ে দেবো। আর তো কোনো কথা নেই, তাহলে তার কোনো ঝামেলা হয় না। বাজান গো, তুই ঠিকই বুঝছিস। তোর এই ভালোবাসা, সততা, নিষ্ঠা আমাদের হৃদয়টা ভেঙে দেয়। তুই নিজেরে ভুলা সবসময় সাজুর কথা ভাবছস, অথচ নিজের দিকে কখনোই খেয়াল রাখিস না। বাজান রে, মন খারাপ করিস না। যাই কিছু হোক না কেন আমরা তোর লগে আছি। আমরা তোরে জমি জমা বেশি দিতে না পারলেও আজীবনের লাগিয়া তোরে ভালোবাসা দিয়া আগলায় রাখুন। আব্বা তাছাড়া তোমাকে একটা কথা কই, মানে আমি সবসময় চাই আমাকে পরিবারের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক। আর সেই শান্তিতে থাকার জন্য যত রকম কষ্ট করার দরকার সেই কামটা আমি করব। আমি সবসময় তোমাকে কথা দিলাম, তোমাকে দুইজনের জন্য সবসময় লড়ো। আমি শূন্য হইলে হমো, আমি শূন্য আছি, শূন্য থাকবো, কিন্তু তোমাকে কখনো ব্যর্থ হইতে দেবো না, আমি কথা দিলাম। বাজান তুই আমাকে প্রাণ, আমাদের গর্ব। জানোস বাজান, তোর লাগিয়া মনটা খুব কাঁদতেছে। তুই সবকিছু আমাকে লাগিয়া করলি। আব্বা আমাকে পরিবারে কেউ যেন কোনো রকম কষ্ট না পায়, আমি সেই চেষ্টাটা করব। আমি চাই আমার পরিবারের লোকজন সবাই শান্তিতে থাকুক। আমি চাই এখানে সবাই শান্তিতে থাকুক, আর আমরা এখানে সবাই একখানে বসছি, কোনো পক্ষের যেন কোনো অন্যায় না হয় সেইটা আমরা দেখব। এইখানে কাগজপত্র, দলিল, প্রমাণ সব রাখা আছে, সবার বক্তব্য নেওয়া হবে, এরপর আমরা একটা সুষ্ঠু সমাধান দেব। কি আপনারা রাজি আছেন? চাচা, আমিও সত্যি চাই এই জমির ভাগ বাটোয়ারা খুব তাড়াতাড়ি হোক। কারণ এই নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে এটাই যে কে কষ্ট পেলো কে কষ্ট পেলো না এটা বিষয় না, বিষয় হচ্ছে খুব তাড়াতাড়ি জমির ভাগ বটোয়ারা করে আমি আমার স্ত্রীর কাছে চলে যাব। মাতবর সাহেব, আমি চাই না আমাকে মধ্যে কোনো ঝামেলা হোক। এই যে জমি জায়গা তো শুধু অর্থ না, এই জমি জায়গার মধ্যে জড়িত আছে আমাকে সম্মান, আবেগ, ভালোবাসা সবকিছু। মানে এক কথা অস্তিত্ব থেকে শুরু করে যা কিছু আছে এই জমি জায়গার মধ্যে লুকাই আছে। এই জমি জায়গার জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব হইব, ঝামেলা হইব,
কাটাকাটি হবে, এটা তো আমি চাই না। আমি চাই সবার ভাগাভাগি যেন সুন্দরভাবে হয়, কেউ যেন মনক্ষুণ্ণ না হয়, একে অন্যকে ভালো রাখতে পারি, এইটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাই না। কি আর কমু, পোলাগো লাইগা আমাদের বুকটা ফাইটটা যায়। সাজু বাজান, তো আমাদের মান সম্মানের কথা ভাইবে একটু চিন্তা ভাবনা কর। মাতবার সাহেব, আপনি আমাদের একমাত্র ভরসা। আমার মতে হিসাব ঠিকঠাক ভাবে হওয়া উচিত। প্রত্যেকটা দলিল সুষ্ঠুভাবে দেখা হোক, আর আমাদের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। আমি আশা করব এই হিসাবে কোনো জালিয়াতি হবে না, আর ভাগ বাটোয়ারা যেন সমানভাবে হয়। সঠিক। মাতবর চাচা তো তার নিজের কাজ করতেছে। আশা করি আমরা বাইরের মানুষ কোনো কথা কমু না, তাইলে আর কোনো ঝগড়াও হইব না। বাইরের মানুষ মানে? তুমি কি বোঝাতে চাইছো? হ্যাঁ, মানেটা কি? ওই মনির, তুই এসব কি কথা কইতেছিস? সে বাইরের মানুষ হবে কেন? সে হচ্ছে আমার বড় শালী, অবশ্যই তার কথা বলার অধিকার আছে। আচ্ছা সাজু, আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারতেছি না, মানে তোর সমস্যাটা কি? মনির একটা ছোট মানুষ, ভুলভাল কথা কইতে পারে, এইটা নিয়ে তো গায়ে মাখার কোনো কিছু নাই। আর তাছাড়া ও তো কারো নাম ধরে কোনো কিছু কয় নাই। তুমি থামো, আমি সব শুনেছি। তুমি মনু মিয়ার সঙ্গে চক্রান্ত করে আমার জমি জায়গা হাতিয়ে নেওয়ার বুদ্ধি করেছো। এর জন্যই তো আমি তাড়াতাড়ি প্রবাস থেকে চলে এসেছি, আমার জমি আমি বুঝে নেওয়ার জন্য। মিশা কথা, একদম মিশা কথা। এই সব কথার কোনো ভিত্তি নাই। আর যারা এই সমস্ত মিশা কথা বাড়াই কইছে না, আমি আল্লাহর কাছে বিচার দেবো। আল্লাহ যেন তার মাথায় ঠাটা ফেলে দেয়। শগুনের দয়া কখনো গরু মরে না। তোমরা কি শুরু করলে আজকা? হ্যাঁ, তোমরা কি শুরু করলে? এই যে এইখানে আমি দেখাইতেছি, এইখানে জমির দাগ, পরিমাণ, খতিয়ান সব কিছু ঠিক করা আছে। দেখো দেখো এইখানে। আল্লাহর কাছে শুকরিয়া, আজকে আমি অনেক খুশি যে জমির জন্য আমি বিদেশ থেকে আসছি, সেই জমি আজকে আমি বুঝে পাবো। আমিও খুব খুশি যে জমি নিয়ে এত ঝামেলা হইলো সেটা মিটে গেছে। আমি খুবই খুশি হয়েছি। আমরা শান্তি পাইছি, আমরাও খুশি হয়েছি। সাজু বাজান, এবার তো তুই খুশি হয়েছিস, এবার তো বিশ্বাস হয়েছে যে আমরা ঠকবাজ, কোনো প্রতারক না। দেখ ভাই, আমরা কিন্তু তোর বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করি নাই। একটা মানুষ আর একটা মানুষের ভালো না চাইতেই পারে, হয়তো বা ডানে ভাবে কোনো মানুষ তোর নানান রকম কথা, মিশা কথা বানাই কইছে। আমরা কোনো চক্রান্ত করি নাই, তোর কোনো খারাপ কিছু চাই নাই, এটা একদম সত্যি কথা আমি তোরে কইলাম। দূর, এত কথা তো আমার ভালো লাগতেছে না। হিসাব মিটা গেছে, ব্যাস। বেশি আবেগ আমার ভালো লাগে না। আমার আবার আরেকটা শালিশ আছে, সেইখানে যাইতে হইব। সেইখান থেকে বারবার কল দিতেছে। তা যাওনের আগে এই সাজু, এই তোমার এই যে দলিলে তোমার অংশের ভাগ বাটোয়ারা দা আছে, সব লেখা আছে, এই তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পাইছো? আচ্ছা, তা সবাই ভালো থাকেন। আচ্ছা, এই আসো, তোমরা আসো। এই মাতবর চাচা ডাকে, চলো। সব ঠিকঠাক আছে। আল্লাহ, আমার এমন কেমন লাগতেছে, মুখটা খুবই ব্যথা করতেছে। ও আল্লাহ, কি হলো তোর বাজান? বাজান ভাই, বাজান, সাজু বাজান, তোর কি হলো বাজান? তোর কি হয়েছে ভাই? বাজান, সাজু বাজান, 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 কথা কও বাজান, 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 তোর কি হলো রে বাজান? বাজান, বাজান, কথা করে বাজান, বাজান, ও বাজান, একটু তাহার দেখ রে বাজান, রে সাজু রে, বাজান, বাজান, চক্ষু বাজান, বাজান, চক্ষু বাজান। আমাকে রাজবার নাই আব্বা, আমাকে রাজবার। ও আল্লাহ, তুমি এত বড় করুণা কেন করলা? এই জাদু, আমরা তো দলিল পেয়েছি, এখন চলো তো, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। এই আপনারা এটা কেমন কথা কইতেছে না? একটা মানুষ বইরা গেছে, তারে রাইকা দলিল নিয়ে চলে যাইতেছেন? হ্যাঁ, আপনার কি মানুষ? আমার কখন আপনার কি মানুষ? আমার সাজু মইরা গেছে, তোমরা কি কইতেছো? তোমরা কেউ তাফন কাফনের কথা কেউ চিন্তা করলে না, তোমরা স্বার্থপরের চলে যাইতেছো।
এই তো তোমার ঘরে বাড়ির জামাই আসছিল। আমার শাশুড়ি 2 মুঠো মাটি না দিয়ে যাইয়েন না। আমার শাশুড়ি যেন আল্লাহ বেহেশতবাসী করে, আপনারা যাইয়েন না, কেউ যায় না না, দাফন কাফনের জন্য আমাদের অত হাতে সময় নেই, আমাদের এখন চলে যেতে হবে। আহা, তুমি কাকে কি বোঝাচ্ছ? এদের এসব মায়া কান্নায় ভেসে গেলে চলবে না। ওদের ছেলে মরে গেছে, আপদ বিদায় হয়েছে, আমরা তিশাকে আবার নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ চলো আমরা এখান থেকে চলে যাই, চলো চলো। হ্যাঁ দাঁড়ান। সাজু ভাই, তুই 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 বাইসাছস? হ্যাঁ, আমি মরি নাই, মরার অভিনয় করছি। দেখলাম কে সত্যিকারের আপন আর কে পর। আর হ্যাঁ, তোমরা, আমি মরার সঙ্গে সঙ্গে পাগলের মতো দলিল নিয়ে চলে যাচ্ছ, তবে আমি তো মরি নাই। না মানে সাজু, আমি বলছিলাম কি যে তুমি আমি রিশা মিলে শহরের সবাই। চুপ করো মামা, তোমরা কি ভেবেছিলে একজন মানুষের মৃত্যুর কারণে তার সবকিছু সুযোগ নিতে পারবে? একজন মানুষ মরার পরও তার প্রতি তোমাদের এতটুকু কি ভালোবাসা ছিল না? সঙ্গে সঙ্গে তোমরা দলিল নিয়ে চলে যেতে চাইছো? ছি মামা, ছি। সাজু ভাই আমার, আসলে হয়েছে কি শোনো, আমি মিস রিশা, আপনি চুপ করুন। আমি প্রতিটা কথা শুনেছি। আপনারা আমার সঙ্গে মিশেছেন শুধু আমার এই দলিলের জন্য এবং আমার সম্পত্তির জন্য। কোনোদিনও আপনারা আমাকে আপন ভাবতে পারেননি। আমি এতদিন ভুল ছিলাম, তবে আর কোনো আমি ভুল করতে চাই না। বাজান চুপ কর, বাজান চুপ কর। না চাচা, আমি আর চুপ থাকবো না। তার বোন আমাদের এই পরিবার দেখে স্বার্থপরের মতো চলে গিয়েছে। তুমি কি ভেবেছো তারপরও আমি চুপ থাকবো? না, আমি চুপ থাকবো না। ভাই ভাই তুই তুই চুপ কর, চুপ কর, এত উত্তেজিত হয়ে কথা কইস না। আমি তোরে কই, ঠিক আছে, কেউ যদি অন্যায় করে সেটা প্রতিবাদ করা উচিত এবং করবি, কিন্তু তোর তো সবকিছু বোঝা উচিত। সবসময় তো সব বিষয়ে প্রতিবাদ করা উচিত না। যা হয়েছে সবকিছু ভুলে যা। আমি তোর চুপ করতে কইছি না? ভাইয়া, আজ আমাকে কেউ শান্ত করতে পারবে না। আমি ওদের চক্রান্ত করে বাবার সঙ্গে, চাচার সঙ্গে, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আর আমি কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আর ওদের সঙ্গে আর সঙ্গও দিতে চাই না। বাজান, বাজান রে, এসব কথা বাদ দাও। তুই আমাদের সব সমস্যার সমাধান করছিস, এসব কথা বলে আর লাভ নেই। ভাজান রে, তুই যে ভুল বুঝে আমাদের কাছে ফিরে আইছস, আমরা এতই খুশি। তুই যে আমার ঘরে কষ্ট দিছস, এই কষ্টর কষ্ট মনে হইতেছে না। তুই সুখে থাকিস বাবা, তুই সুখে থাকিস। হ্যাঁ, আমরা ভুল করেছি। আমাদের আসলে স্বার্থপরের মতো এত দূরে আসাটা ঠিক হয়নি। আমাদের উচিত ছিল সম্মান আর ন্যায্যতার সাথে বিষয়গুলো আলোচনা করা। হ্যাঁ, আসলেই তো আমরা ভুলই করেছি। আসলে আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সাজু, তুমি ন্যায় এবং ন্যায্যতার জন্যই লড়েছো। শুনেন, এসব বলে আর কোনো লাভ হবে না। আপনারা এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে চলে যাবেন। আমি আর এক মুহূর্তের জন্য আপনাদের মুখ দেখতে চাই না। আপনারা যেটা করেছেন সেটা দণ্ডনীয় অপরাধ। অতএব আমি পুলিশ ডাকার আগে আপনারা এখান থেকে চলে যান। আমি বাকিটা জীবন আমার বাবা, চাচা, ভাইয়ের সঙ্গেই থাকবো, এটাই সিদ্ধান্ত নিয়েছি। যেই মেয়ে নিজের স্বার্থর জন্য আমাকে ছেড়ে চলে যায়, আর যাই হোক, আমি তার সঙ্গে সংসার করব না। আমি সবাই মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যান আপনারা। সাজু ভাই আমার, তুই এত বড় ভুলটা করিস না। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারতেছি রে ভাই। দেখ, একটা সুন্দর সম্পর্ক নষ্ট করলে না অনেক কষ্ট হয়, সেটা আমরা বুঝি, জানি। আমি তোরে কই কি, যে মানুষটা ভুল করলে মাপ চায় মানুষের কাছে, যে আমি ভুল করছি আমার ক্ষমা করে দেন, সেই মানুষটারে ক্ষমা করে দেওয়া উচিত। ওনারা যেহেতু মাপ চাইছে, তুই ক্ষমা করে দে। আর একটা কথা রে ভাই, এত সুন্দর একটা সংসার তো ধ্বংস হয়ে যাব, এটা তো আমি চাই না। তুই একটা কাম কর, তুই তোর বউয়ের লগে ঢাকা শহরে থাকবি না কই থাকবি, থাক ভাই, এইটা নিয়ে আমাকে কোনো কথা নাই। শুধু আমাকে একটাই কথা, তুই শুধু মাঝে মাঝে আমাগুলোকে একটু যোগাযোগ রাখবি, আমাকে খোঁজ খবর রাখবি। আর যদি সময় সুযোগ পাইস, আমাগুলোকে একটু দেখা সাক্ষাৎ করিস রে ভাই।
তাইলে আমরা আমরা এই 3টা মানুষ খুব শান্তি পাবো। আমার কলিজাটা না ঠান্ডা হয়ে যাব, কারণ তোরে তো অনেক ভালোবাসি, শুধু আমি না, আমার চাচা, আমার বাপ, সবাই তোরে ভালোবাসে। তুই তো আমার কলিজার টুকরা ভাই রে। তুই যদি এরকম করিস তাহলে আমার কি ভালো লাগবে ক? যা হয়েছে হয়েছে ভাই, তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিস না, ওনাদের ক্ষমা করে দে। আর তোর বউরে তুই তালাক দিস না, আমার কথাটা রাখ। আমি তো তোর ভাই, তোর কাছে শুধু এইটাই চাই। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি সারাটি জীবন তোমাদের সঙ্গে থেকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আর নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি না বুঝে না জেনে তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। তোমার এই ছোট ভাইকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দাও প্লিজ। ভাইয়া, তুমি মুখ ঘুরিয়ে নিও না, তোমার এই ছোট ভাইয়ের দিকে একবার তাকাও প্লিজ। ভাইয়া প্লিজ।